শুধু ইরানের বিরুদ্ধেই নয়, অর্ধশতক আগে পাকিস্তান যখন প্রথম পারমাণবিক বোমা বানানোর কাজে হাত নিয়েছিল, তখন তা ভেস্তে দিতেও ষড়যন্ত্র নেমেছিল ইসরায়েল। মিত্র ভারতের সাথে মিলে করেছিল ইসলামাবাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরিকল্পনাও, যদিও পরবর্তীতে বাতিল হয় সে পরিকল্পনা। এসব তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রকাশিত একটি প্রতিবেদনে। 1970-এর দশকে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করলে তা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল, নেয় নানা পদক্ষেপ। কিন্তু সব বাধা পেরিয়ে পাকিস্তান হয়ে ওঠে মুসলিম বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য। ঘটনার শুরু 1974 সালে। ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা চালালে পাকিস্তান বুঝে ফেলে এখন পরমাণু অস্ত্র না থাকলে টিকে থাকা কঠিন। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, দরকার হলে পাকিস্তানিরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবে, তবুও নিজস্ব পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে। ইসলামিক বোমা বানানোর লক্ষ্যে শুরু হয় কাজ। ইসলামাবাদকে পরমাণু শক্তিধর করার উদ্যোগ নেন পাক পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান। 1970-এর দশকে তিনি নেদারল্যান্ডসে কাজ করছিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে। সেখান থেকেই প্রযুক্তিগত নকশা গোপনে সংগ্রহ করে ফেরত যান পাকিস্তানে। গোপনে শুরু করেন পারমাণবিক প্রকল্প। 1979 সালের জুনে 8 ডেজ ম্যাগাজিনের প্রতিবেদনে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস হয়। ইসরায়েলের প্রতিবাদ জানালে ডাচ সরকার তদন্ত শুরু করে। গুপ্তচর বৃত্তির দায়ে ডক্টর একিউ খানকে দোষী সাব্যস্ত করে ডাচ আদালত। তবে পরবর্তীতে বাতিল হয় সেই রায়। এর মধ্যেও চলতে থাকে পাকিস্তানের পরমাণু কর্মসূচি। 1980-এর দশকে ভারতের সাথে মিলিত হয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করে ইসরায়েল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে সম্মত হলেও পরে বাতিল করেন এই পরিকল্পনা। হত্যা চেষ্টা ও হুমকির মাধ্যমেও কাদির খানের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল তেল আবিব, কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টা। অন্যদিকে স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা ও চীন গোপনে সহায়তা করেছিল ইসলামাবাদের পরমাণু কর্মসূচিতে। অবশেষে 1998 সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা করে পাকিস্তান, পরিণত হয় বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টায়। বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। গতবারের চেয়ে এবার মোট পরীক্ষার্থী 81,000-এর বেশি কমেছে। এছাড়া 2 বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমি পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। চট্টগ্রামে পরীক্ষার খবর জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটি বলছিলাম, আজ থেকে পরীক্ষা শুরু হবার কথা। পরীক্ষার্থীরা তো কেন্দ্রে আসতে শুরু করবে আরও কিছুটা সময় পর। একটু জানাবেন সেখানকার পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে? ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা তাদের স্ব যে কেন্দ্র, সেই কেন্দ্রের সামনে কিন্তু আসতে শুরু করেছে। যদিও বা এখনো পর্যন্ত মূল ফটক খোলা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যেসব কেন্দ্রে পরীক্ষা হবে সেই সব কেন্দ্রের প্রধান ফটক খোলা হয়নি। হয়তো 9টার পর থেকে আসলে শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্রে, সেই কেন্দ্রে প্রবেশ করা শুরু করবে এবং অভিভাবকরাও এসেছেন। সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে করোনা এবং ডেঙ্গুর কারণে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করেছে শিক্ষা বোর্ডগুলো। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরকে বলা হয়েছে মাস্ক পরিধান করে আসার জন্য। সেই সাথে প্রতিটি শিক্ষা কেন্দ্রে কিন্তু সুরক্ষা সরঞ্জাম সহ হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা বলা হয়েছে। আমরা যতটুকু জানি, চট্টগ্রামে 360টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1,02,869 জন পরীক্ষার্থী এবারে এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে, যেটি কিন্তু গত বছরের তুলনায় প্রায় 4,000 শিক্ষার্থী কম রয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 114টি কেন্দ্রে আসলে মূলত এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগরে 27টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন। আমরা যতটুকু জানি প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়ম রোধে কিন্তু 30টি ভিজিলেন্স, সাধারণ ভিজিলেন্স টিম এবং 10টি বিশেষ ভিজিলেন্স টিম কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে তারা আসলে নিয়েছে এবং সেই টিমগুলো কিন্তু প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে কিন্তু তাদের যে পরীক্ষার্থীদের সাথে কথা বলবেন কিংবা সেই পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সহ কোনো প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করবেন। সেই সাথে আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং শিক্ষার্থীদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল মাস্ক পরে আসার জন্য সেটি কিন্তু তারা নিয়ে এসেছে এবং শিক্ষার্থীদের যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের সাথে এসেছেন, যদিও এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের এখনো পর্যন্ত সুযোগ হয়নি। ছোঁয়া, ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সংকট যেন পিছু ছাড়ছে না দেশের প্রথম দ্রুত গতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার হস্তান্তরের জটিলতা কেটে গেলেও দীর্ঘদিন ধরে বন্ধ প্রকল্পের বাকি অংশের নির্মাণ কাজ। বারবার আশ্বাস দিলেও অর্থায়নের অভাবে শুরু করা যায়নি নির্মাণ কাজ। তবে আশার বাণী শোনালেন সেতু কর্তৃপক্ষ, জানালেন অর্থ সংস্থান হওয়ায় শিগগিরই শুরু হবে বাকি নির্মাণযোগ্য। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। দীর্ঘদিন ধরে ঠায় দাঁড়িয়ে সব আধুনিক যন্ত্রযান, বিশাল ডকইয়ার্ডেও নেই শ্রমিকের ব্যস্ততা। নানা জটিলতায় 1 বছরেরও বেশি সময় ধরে এমন স্থবিরতা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। মূলত বিনিয়োগকারী 3 বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার হস্তান্তর জটিলতায় অর্থায়ন বন্ধ করে দেয় ঋণদাতা প্রতিষ্ঠান। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। শেষমেশ গেল সেপ্টেম্বরে আদালতের রায়ে কেটে যায় সকল জটিলতা। কথা ছিল গেল অক্টোবর থেকে আবারও পুরোদমে শুরু হবে নির্মাণ কাজ, কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও কাজ শুরু করতে পারেনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ নিয়ে এফডিইর বক্তব্য না মিললেও কথা বলছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। তেলথাইয়ের সাথে তাদের ইন্টারনাল ক্ল্যাশ, তারা চলে গেছে ইন্টারন্যাশনাল আর্বিট্রেশনে। এটা একটা লং টাইম লাগে, আর্বিট্রেশন শেষ হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না, বাট উই আর ক্রিয়েটিং প্রেশার আপন দ্যাম ইন রিটেন, ইন ওরাল। আমরা তাদেরকে ডেকেছি এবং চায়না এক্সিম ব্যাংক যেটা বললাম এরই ধারাবাহিকতা যখন প্রেসিডেন্ট আসছেন তাকেও আমার চেম্বারে ডেকে আমরা বলেছি যে আপনি দ্রুত টাকাটা ইনজেক্ট করেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে 2020 সালের জানুয়ারিতে শুরু হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2023 সালের সেপ্টেম্বরে বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এবং গেল বছরের মার্চে খুলে দেওয়া হয় কারওয়ান বাজার পর্যন্ত অংশ। এতে সুফল পাচ্ছে নগরবাসী, বেড়েছে প্রত্যাশাও। বাকি অংশের কাজ শিগগিরই শুরুর আশা সেতু বিভাগের। কাজটা যেটা সাময়িক ব্যবস্থা হয়েছিল, ফাইন্যান্সিয়াল একটা ম্যানেজমেন্ট ছিল, আরবিট্রেশন একটা ইস্যু ছিল এবং আমাদের গাছ রক্ষা আন্দোলনের পান্তগঞ্জ একটা ইস্যু ছিল। এই 3টা ইস্যু মোটামুটি এখন আমরা শেষের দিকে আছে। ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট সেটা আমরা ওভারকাম করেছি, আশা করি এটা খুব দ্রুতই ইনজেকশন হবে। তারা মোবিলাইজেশন শুরু করে দিয়েছে। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ শামসুল হক বলেছেন, পিপিপির এমন রুগ্ন প্রকল্পে সুনাম নষ্টের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ইমেজেও। মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি বিনিয়োগকারীরাও। পিপিপি প্রজেক্ট সময়ের আবদ্ধভাবে কাজ করতে হবে, সো ভাই বাংলাদেশে ঢুকো না, ঝুলে যাবা। এই যে একটা সাকসেসফুলি তাড়াতাড়ি করলে পরে আরো 10 জন ইনভেস্টর আগ্রহী হতো, এই জিনিসটা আমরা নষ্ট করে ফেললাম। যে এই দেশে পিপিপি প্রজেক্টের জন্য এনেবল না, তারা যোগ্য না, এইটা একটা ব্র্যান্ডিং প্রবলেম। শুরুতে বলা হয়েছিল 2023 সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এরপর 2 দফা সময় বাড়িয়ে 2025 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, তবে সেটিও সম্ভব হয়নি। ইতিমধ্যে পার হয়েছে সেই নির্ধারিত সময়ও। নতুন করে দেওয়া হয়েছে ডেডলাইন 2026 সালের ডিসেম্বর। কিন্তু এই 2026 সালের ডিসেম্বরের মধ্যে পুরো এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তথ্যে অমিল, এক পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়মের কারণে টিসিবির 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে 37 লাখ বাতিল করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে বরিশাল বিভাগেই ছিল 2.5 লাখ কার্ড।
নতুন অর্থবছরের বাজেটে নতুন করে ৫ লাখ পরিবারকে টিসিবি সুবিধার আওতায় আনার কথা বলা হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এবার যাচাই বাছাই সঠিক না হলে আবারও পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। পরিচ্ছন্নতা কর্মী হনুফা বেগমের ৬ সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম তিনি। যা আয় করে তা দিয়ে সংসার চালানো কষ্টকর। সিটি কর্পোরেশন থেকে পাওয়া একমাত্র টিসিবি কার্ডটিও বাতিল হয়েছে কয়েক মাস আগে। ঝালমুড়ি ফুচকা বিক্রেতা শামীমের পরিবারেও ৯ সদস্য, তারও একইভাবে বাতিল হয়েছে টিসিবি কার্ড। কোনো সময় মরিচ পোড়া, কোনো সময় আলু ভর্তা, এই সমস্ত দিয়ে শাকপাতা দিয়ে সুজ আন্ডা বাসাই। একটু কার্ড পাইছি যে আল্লাহ আমার কপাল মনে হয় খুলছে, হ্যাঁ, না দেখি যে কপাল খোলে নাই, কার্ড বাতিল হয়ে গেছে। ৯ জন সদস্য পরিবারে এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম, সেই হিসাবে সংসারে খুব টানাপোড়েন চলে, আর ব্যবসা বাণিজ্য এখন খুব খারাপ। হনুফা শামীমের মতো এমন বহু পরিবার রয়েছে যাদের নুনান্তে পান্তা ফুরায়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো বাজারের চেয়ে তুলনামূলক কম দামে তেল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারত। তবে কার্ড বাতিল হওয়ায় দুর্ভোগে তারা। হয়রানির শঙ্কায় নতুন করে আবেদনও করছেন না কেউ কেউ। যারা আবেদন করেছেন তাদের অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। ওদিকে দেখা যায় যে ৫তলা ৬তলা বিল্ডিং আছে, এরা কার্ড পায়, আমি কার্ডটা পাইনি। পরে আমার আবার করছিল, অ্যাপ্লাই করতে কইছিল, অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত পাইনি। চেয়ারম্যান ঘুরায় আইস না, কাল পরশু 10 দিন ঘুরাইয়া হারবারও পাই না। গেল সরকারের আমলে বরিশাল বিভাগে টিসিবি কার্ডধারীর সংখ্যা ছিল প্রায় ৬ লাখ। নানা কারণে গেল বছরের শেষের দিকে ২.৫ লাখ কার্ড বাতিল করে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের কার্ডের আওতায় আনা হচ্ছে। যারা অরিজিনালি হয়তো দরিদ্র, নিম্ন আয়ের, যাদের মানে আয় রোজগার একদম লো লেভেলে, তারা আমরা আশা করছি যে কেউ বাদ নতুন নতুন উপকারভোগী আমার এখানে যুক্ত হচ্ছে। এক্ষেত্রে প্রতি মাসে আমাদের কার্ডের সংখ্যা বাড়তেছে। এভাবেই আসলে এই বরাদ্দে এই মাসে আমাদের এই নতুন করে ৫ লাখ মানুষের উপকারভোগীর সংখ্যা বাড়তেছে। সারা দেশে নতুন করে আরও ৫ লাখ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে এবারের জাতীয় প্রস্তাবিত বাজেটে। অর্থনীতিবিদরা বলছেন, পূর্বের ভুল শুধরে তালিকা করতে হবে সঠিকভাবে, তা না হলে আবারও সুবিধা বঞ্চিত হবে দরিদ্ররা। নিম্নবিত্ত এবং দারিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমার মূল উদ্দেশ্য সাধন হবে না। এবং সেই ক্ষেত্রে এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে, যাতে উচ্চবিত্ত এবং যারা সদ্যভাবে নিজেকে দরিদ্র সাজে সেই সব জনগোষ্ঠী যেন এই তালিকাভুক্ত হতে না পারে। বরিশাল বিভাগের ২৬.৬% মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাসও এই বিভাগে। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত দরিদ্রদের টিসিবি কার্যক্রমের আওতায় আনা না গেলে সরকারের উদ্দেশ্য পুরোপুরি সফল হবে না। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। কমলাপুর রেল স্টেশনের রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রী ধর্ষণের অভিযোগে ওই ট্রেনের দায়িত্বরত অ্যানাউন্সার সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার অফিসার্স ইনচার্জ জানান, সকালে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে তুলে নেয় কর্তব্যরত অ্যানাউন্সার সাইফুল ইসলাম। পরে ট্রেনের টয়লেটে নিয়ে জোর করে তাকে ধর্ষণ করে সাইফুল। এরপর বিষয়টি ওই ট্রেনের দায়িত্বরত পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে নেওয়া হয় হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি অভিযুক্ত স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। ভিকটিমের শনাক্ত মতে আসামি দেখিয়ে দেয় এবং আসামি গ্রেপ্তার করে। ট্রেনটি ছিল ডিরেক্ট ট্রেন, অর্থাৎ সান্তাহারের আগে ট্রেনটি আর দাঁড়ায়নি। তো সান্তাহার গিয়ে এরা আবার পঞ্চগড় ট্রেনের মাধ্যমে আমাদের এখানে এসে এজাহার দায়ের করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি।
সামাজিক সংহতি বিঘ্নকারী এবং ঘৃণা ছড়ানো বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় কার্যকর পন্থা খুঁজে বের করতে মেটা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, বিভ্রান্তিকর তথ্য একটি বড় সমস্যা, এর বিরুদ্ধে লড়ার উপায় খুঁজে বের করতেই হবে। বুধবার মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন। ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ একটি গণবসতিপূর্ণ দেশ, একটি ভুল কথা পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। জবাবে মিলনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মেটা বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় একযোগে কাজ করতে প্রস্তুত। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনের সাথে গত কয়েকদিনে বৈঠক করেছে। দিন দিন বাড়ছে রোগীদের চাপ, তবে চিকিৎসক আর ওষুধ সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রার্থীদের। সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুতই সেবার মান বৃদ্ধির আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। নগরীর সিআরবিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালের ওষুধ কাউন্টারের চিত্র এটি। সম্প্রতি রেলকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর থেকেই হাসপাতালটিতে বেড়েছে রোগীর সংখ্যা। তবে হাতে গোনা দু একটি ওষুধ ছাড়া বেশিরভাগ ওষুধই মিলছে না হাসপাতালটিতে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের ছুটতে হচ্ছে অন্য হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। আগে যে গ্যাস্ট্রিকের একটা নিতাম নাফা আর একটা নিতাম গ্যাস্ট্রিক, এইটাই। আর ভালো যে ওষুধগুলো এগুলো সব বাইরে। এখানে ঠিক মতন টেস্টের লোকগুলি থাকে না, মানে এখন 11টা বাজে সকাল, আমাদের বলতেছে আজকে লোক নাই, কালকে আসেন। বিভিন্ন টেস্ট, বিভিন্ন মেশিন এখন আমাদের এখানে আসে নাই, মেশিন এবং কর্মদক্ষ শ্রমিক টেকনিশিয়ান এরা আমাদের এখানে নাই। প্রাথমিকভাবে মেডিসিন, শিশু, গাইনি, সার্জারি, চর্ম ও কার্ডিওলজির বহির্বিভাগ ও ল্যাবরেটরি এবং রেডিওলজি চিকিৎসা সেবা চালু হয়েছে। তবে কিছু বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রার্থীরা। অর্থোপেডিক্সের ডাক্তার দেখাইতে আসছিলাম, উনি নাকি এখনো জয়েন করে নাই। আমি গেলাম ওখানে, এক্সরার নাকি ডাক্তার নাই, একদিন গেছি নাই। আসছিলাম যে মূলত ওই চর্মরোগের জন্য, কিন্তু চর্মরোগের ডাক্তার নাকি নাই, উনি নাকি হজে গেছে। আসলে এখানে ডাক্তারের কমতে আছে। আমার হাতের আঙ্গুলের সমস্যা, কিন্তু অর্থোপেডিক্স ডাক্তার নাই, বাধ্য হয়ে মেডিসিন ডাক্তার শরাবন্ন হচ্ছে। ওষুধ, চিকিৎসক সহ নানা স্বল্পতা ও সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সব রোগীদের একটা ওষুধের চাহিদা থাকে, তো সেটা আসলে আমরা এখনো পুরোপুরি ওনাদের মতো ফুলফিল করতে পারি নাই। ইনভেস্টিগেশনের জন্য যে রিএজেন্টগুলো লাগে সেগুলোও আসলে আমরা এখনো ওভাবে সাপ্লাই পাইনি বলে ওনাদের জন্য শুরু করতে পারিনি। এটা নিয়ে আমরা কথা বলছি, কাজ করছি, হয়তো সামনে আগামী তো নতুন অর্থ বছরে এটা পেয়ে যাব আশা করছি। গত 21 এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেলওয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর 17 মে থেকে হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। বর্তমানে 15 জন চিকিৎসক ও 6 জন নার্স দিয়ে চলছে আউটডোর সার্ভিস। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করতে 27 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নতুন ভবন, অথচ প্রায় 2 বছর হলো অব্যবহৃত পড়ে আছে ভবনটি। অন্যদিকে পুরনো ভবনের শয্যা সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। নানা সংকটে জর্জরিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃষ্টিনন্দন 5তলা ভবন সরকারি হাসপাতালটি 50 থেকে 100 শয্যায় উন্নীত করতে 2023 সালের অক্টোবরে বেশ ঘটা করে নতুন অবকাঠামো উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 2 বছর হতে চললেও এখনও কাজে লাগানো যায়নি 27 কোটি টাকার ভবনটি। পড়ে আছে অযত্ন অবহেলায়, চুরি হয়েছে অনেক আসবাবও। অথচ পাশেই পুরনো ভবনে শয্যা সংকটে মেঝেতে ঠাঁই নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগেও ভিড় থাকে সবসময়। বসার জায়গা সংকট সহ নানা সমস্যায় ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। ঠিকমতো সেবা পায়নি, এখানকার পরিবেশগুলো খুবই খারাপ, এত নোংরা পরিবেশ। আমরা অসুস্থ হয়ে এমনি এইখানে আসি, আবার যদি এখানে এসে নোংরা পরিবেশে থেকে যদি আরও অসুস্থ হয়ে যায় তাহলে আমরা যাবো কোথায়? বেড আছে, সব আছে, অথচ ডাক্তার নেই, ডাক্তার কম, কোনো ডাক্তারের অবহেলা, কোনো ঠিক মতন ট্রিটমেন্ট আসেও না কাছে।
কাগজ কলমে হাসপাতালটি ১০০ শয্যার হলেও নিয়োগ হয়নি সেই অনুযায়ী জনবল। উল্টো ৫০ শয্যার হাসপাতালে যে জনবল থাকার কথা তাও নেই। ১৯ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ৫ জন। ফলে অনেক রোগীকেই রেফার করা হয় সদর সহ অন্য হাসপাতালে। মানুষ ক্লিনিকের দিকে দৌড়ায়, কিন্তু যদি সরকারি হসপিটাল প্রতিষ্ঠানগুলো যদি ডেভেলপ হতো তাহলে রোগী সুযোগ সুবিধাটা ভালো পেত আর কি। ১০০ বিশিষ্ট সদর হাসপাতাল চালু হলে এখানে এলাকাবাসী রোগীর অনেক সেবা বাড়তো। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যে সার্ভিসগুলো নাই। আমাদের এই পুরনো হসপিটালটা যেটা ছিল ওখানেই ডাক্তার নেই, এজন্য আগে ডাক্তার দরকার এখানে। সিভিল সার্জন বলছেন নানা জটিলতায় চালু করা যায়নি নতুন ভবনটি। বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সারা বাংলাদেশে একই অবস্থা। ঢাকার আশেপাশে কিছু জেলাতে আছে, কিন্তু বাইরে কোথাও খুব বেশি ডাক্তার আছে বলে মনে হয় না। নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের চিকিৎসা সংগঠন না কাটলে আসলে সেবার মানানো আঙ্গিত হয় না। ফুল ফেজে চালু করতে হলে আমাদের কিছু লোকবল লাগবে। আমি ঢাকাতে উঠাইছিলাম, সচিব স্যারকে বলেছিলাম, সচিব স্যার বলে যে ওটা আমরা জুলাইয়ের দিকে কিছু বরাদ্দ দেব। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ সময়েই রোগী ভর্তি থাকে শয্যার দ্বিগুণেরও বেশি, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন ৩০০-র বেশি মানুষ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। রোজই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। বেড ফাঁকা না থাকায় বারান্দায় থেকেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। রোগীর এই বাড়তি চাপ সামাল দিতে এরই মধ্যে নতুন ১০ জন চিকিৎসক পদায়ন করেছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু যেন মহামারী রূপ ধারণ করেছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মৌসুমে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেকই বরগুনায়। হাসপাতালগুলোয় আলাদাভাবে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। আসন ছাড়িয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। মুখে ঘা, তারপরে মাথা ব্যথা, তারপরে পুরো শরীর ব্যথা, তিতা মুখ আর জ্বর। আমার প্লাটিলেট ৮৬,০০০। আমি গত পরশুদিন ভর্তি হয়েছি। আমি আজকে এখানে ভর্তি হয়েছি। ডাক্তার এসেছে, দেখে গেছে, ওষুধ লিখে দিয়ে গেছে। সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরলেও নতুন রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। সংশ্লিষ্টরা বলছেন আগামী কয়েক মাস থাকবে এই পরিস্থিতি। রোগী ছুটিও হচ্ছে, কিন্তু নতুন নতুন রোগী ভর্তিও হচ্ছে। শুধু শিশুই ৪০-এর আশেপাশে, ৩৫ থেকে ৪৫-এর মধ্যে শিশু থাকতেছে। এখন পুরোপুরি সিজন চলতেছে, রেনি সিজন। এইটা আরও ২ মাস থাকবে। মাঝে মাঝে ২-১ দিন কমবে, মাঝে মাঝে ২-১ দিন বাড়বে। খুব দ্রুত এটা কমার কোনো সম্ভাবনা দেখছি না। স্বাস্থ্য বিভাগ এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে। রোগীর চাপ সামাল দিতে ১০ জন চিকিৎসকও পদায়ন করা হয়েছে। ২ জন খালি এখন পর্যন্ত আসেন নাই, বাদ বাকি চলে আসছে। আর নার্স হচ্ছে ৫ জন এখনও আসেননি। তো আমরা এখন আসলে ডাক্তার বা নার্স নিয়ে অত বদার করতেছি না। আমাদের যা ম্যান পাওয়ার অলরেডি পেয়ে গেছে, আমরা ওইটা দিয়ে খুব সুন্দরভাবে সামাল দেওয়া যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫৬০ জন, মৃত্যুবরণ করেছেন ২৩ জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে নিরাপদে মাদকের কারবার চালানো পরিবারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে টাস্ক ফোর্স টিম। এ সময় আহত হয়েছে ২ জন গণমাধ্যম কর্মীও। অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। জব্দ করা হয়েছে ইয়াবা, মোবাইল ফোন ও নগদ অর্থ। মাদক ব্যবসা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স। আখাউড়ার সেনারবাদী সীমান্ত এলাকা। বুধবার বিকেলে মাদক কারবারি কালু মিয়ার বাড়িতে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় হামলার শিকার হন সদস্যরা। বাড়ির চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল মাদক কেনাবেচা ও সেবন। নজরদারি চলত আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। এরই প্রেক্ষিতে টাস্ক ফোর্স অভিযানে গেলে হামলা চালায় কালুর পরিবারের লোকজন। আহত হন 2 গণমাধ্যম কর্মী। কালু এবং তারা মোট 3 ভাই, তারা এখানে মাদক বিক্রি করে এবং বিভিন্ন জায়গায় তারা সিসি ক্যামেরা রেখে এই এলাকার পুরো পরিস্থিতি তারা সার্বক্ষণিক মনিটরিং করে এবং এর ভিত্তিতে আমাদের বিজিবি সহ আমরা টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করি। এখানকার যারা মহিলা এবং পুরুষ ছিলেন মাদকের সাথে জড়িত, তারা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাদের বাধা অতিক্রম করে আমরা আমাদের এই মাদক অভিযান কার্যক্রম করেছি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টাস্ক ফোর্স টিম। এ সময় পালিয়ে যায় কালু মিয়া। তবে গ্রেফতার করা হয় তার স্ত্রী ও ভাইসহ পরিবারের 5 সদস্যকে। উদ্ধার করা হয় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। জব্দ হয় অর্ধশত মোবাইল ফোন সহ নগদ টাকাও। শীর্ষ মাদক ব্যবসায়ী
কালু মিয়ার বাড়িতে টাস্ক ফোর্স অভিযান করি। অভিযানে আমরা 3 জন মহিলা আসামি এবং 3 জন পুরুষ আসামি আটক করতে সক্ষম হই। সম্প্রতি উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার বিষয়টি সবার নজরে আনেন বিজিবি সদস্যরা। মাদক চোরা কারবারি বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের উচ্চ গতির কারণে বাড়ছে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা। গেল 6 মাসে সড়কে প্রাণ গেছে অন্তত 10 জনের। সড়কটিতে চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও হাইওয়ে পুলিশের টহল বৃদ্ধি করার দাবি স্থানীয়দের। হাওরের স্বচ্ছ জলরাশির বুক চিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়ক যেন পুরোটাই বাইকারদের দখলে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তাদের অবাধ ঝুঁকিপূর্ণ বিচরণ। যোগাযোগ সহজ করতে 2017 সালে 406 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 18 কিলোমিটারের নির্মাণ কাজ। শেষ হয় 2024-এর জুন মাসে। মহাসড়কটি চালু হওয়ায় বদলে যায় নবীনগরের পূর্বাঞ্চলীয় জনপদ। প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য তৈরি হয় নতুন একটি ঠিকানা। তবে বাস, সিএনজি ও মোটরসাইকেলের অতিমাত্রার গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নতুন রোড পায়া মানে কোনো বাঙ্গাসিরে নাই, মানে টানে দে, এই টানার কারণে অসুবিধাটা আর কি। ফুল স্পিডে টানে, এই টানার কারণে অসুবিধা। অতিরিক্ত মানে স্পিডে ড্রাইভ করে যার আর কি, তো অনেক সময় দেখা যায় কন্ট্রোলে থাকে না, সেই কারণে অ্যাক্সিডেন্ট হয় আর কি। ড্রাইভার সচেতন হওয়া দরকার, এরা তো সচেতন হইতেছে না। এরা মনে করছে পাইছি রুট পাইছি, ফ্রি পাইছি, টানি কীভাবে চালাইব ওরা নিজেও কইতে না। এমনভাবে ঘুরতে গেছে আপনি মনে করুন ইয়া করে, হ্যাঁ এটা তো যার যার হেরা যাইতেছে, মারা যাইতেছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। মোবাইল কোর্টের মাধ্যমে যে আমরা হেলমেট পরাটা নিশ্চিত করতে চেষ্টা করি, কিন্তু এখানে আরও যে কিছু বিষয় আছে সেটার জন্য আসলে আমাদের পুলিশের হেল্প দরকার। একজন ফুল টাইম সার্জেন্ট যদি এখানে থাকে তাহলে দেখা যাচ্ছে যে কাগজপত্রবিহীন মোটরসাইকেল এবং ফিটনেসবিহীন, রোড পারমিটবিহীন সিএনজি, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। আঞ্চলিক মহাসড়কটিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে পুলিশ। বাইকারদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার থেকেও সচেতনতার উপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার। যেহেতু এখানে একটা বিশৃঙ্খলা দেখা যায় সিএনজির ওখানে একজন সার্জেন্ট দেওয়া যায় কিনা এবং অনিয়ন্ত্রিত যানবাহনের ক্ষেত্রে মামলা মোকদ্দমা করবে আর কি, এভাবে যদি নিয়ন্ত্রণ করা যায়। আর সামাজিক সচেতনতার জন্য আমরা ওই যে পরিবারের বাবা যিনি আছেন, মা, তাদেরকে নিজের সন্তানকে বলতে হবে যে মোটরসাইকেল এটা স্পিড আপ করার বিষয় না। নবীনগর শিবপুর রাধিকা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের উচ্চ গতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পদ্মায় গোসলে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের 2 শিক্ষার্থী মারা গেছে। বুধবার বিকেলে শহরতলির ধলার মোড় এলাকার পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন রাব্বি তামিম ও আব্দুল্লাহ আল মারুফ। এরা দুজনই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায় সকালে বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে ফুটবল খেলে শিক্ষার্থীরা। পরে দুপুরের পর নদীতে গোসলে নামেন তারা। এ সময় তীব্র স্রোতের তোড়ে তলিয়ে যায় দুজন। পরে খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। সব রায়কে আবার নামছিলাম যে গায়ে একটু বালি লাগছিল ওটা ধোয়ার জন্য। ওই জায়গায় গর্তটা ছিল, ওই জায়গায় যখন আমরা পরে স্রোতে মানে ভাসায় নিয়ে যাচ্ছিল। আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে প্রথম একজনকে উদ্ধার করে, তারপরে হচ্ছে এর 10 মিনিট পরে হচ্ছে যে বাকি আরেকজনকে উদ্ধার করে। পদ্মা নেমে গোসল করে, গোসল শেষে 4 জন তীরে ভেড়ে চলে আসে, তারা 4 জন, বাট 2 জন তারা তীরে উঠতে সমর্থ হয় না। রাশিয়া সহ বৈশ্বিক হুমকি মোকাবেলায় বড় পরিসরে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো জোটের দেশগুলো। বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে বৈঠকে বসে জোটভুক্ত দেশগুলো। সিদ্ধান্ত হয় জিডিপির মোট 5% ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় হবে। অতিরিক্ত এই অর্থ আরও বেশি শক্তিশালী করবে ন্যাটোর সক্ষমতাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে আপাতত খুশি রাখতেই এই সিদ্ধান্তে সায় দিয়েছেন তারা।
নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের ন্যাটো সম্মেলন। অংশ নেন জোটভুক্ত ৩২ দেশেরই রাষ্ট্রপ্রধান। আলোচনার পুরোটা জুড়েই গুরুত্ব পেয়েছে জোটের সামরিক ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ। ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার আগ্রাসন নিয়ে সরব যুক্তরাষ্ট্র ও ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলো। দীর্ঘমেয়াদে ক্রেমলিন যেন হুমকি হয়ে না দাঁড়ায় সেজন্য ন্যাটোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেক্ষাপটেই বসে এবারের ন্যাটো সম্মেলন। সিদ্ধান্ত আসে এখন থেকে ৩% বাড়িয়ে জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ন্যাটো সদস্যরা। প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি এটা সম্ভব করেছেন। আপনার নেতৃত্ব আমাদের ইউরোপীয় মিত্রদের থেকে প্রাপ্ত ন্যাটোর সামরিক ব্যয়ের পরিমাণ আরও বাড়বে। এই সিদ্ধান্ত ন্যাটোকে আরও বেশি শক্তিশালী করবে। সদস্য দেশগুলো থেকে প্রাপ্ত এই ৫% অর্থ প্রতিরক্ষার ভিন্ন ভিন্ন খাতে ব্যয় হবে। ৩.৫% বরাদ্দ থাকবে সেনা, আকাশ প্রতিরক্ষা, যুদ্ধবিমান, ড্রোন সহ সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য। বাকি ১.৫% খরচ হবে জোটভুক্ত দেশের যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে। আগামী ১০ বছরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় ন্যাটো। তবে ইউরোপের বিভিন্ন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রই এই ব্যয় বৃদ্ধির তাগিদ দিয়েছে সবচেয়ে বেশি। রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনকে ন্যাটো দেশগুলোর জন্য ব্যাপক ঝুঁকি মনে করছে ওয়াশিংটন। তবে এখনই বিচলিত নয় ইউরোপের দেশগুলো। বিশেষজ্ঞদের মত, আপাতত ট্রাম্পকে খুশি রাখতেই তার সুরে সুর মেলাচ্ছেন ইউরোপিয়ান নেতারা। আমি মনে করি বেশিরভাগ রাষ্ট্রই ট্রাম্পকে খুশি রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিশাল ব্যয়ভার বহনের সক্ষমতা বেশিরভাগ দেশেরই নেই। তারা সময় চাইবে। পুনরায় আবার আলোচনায় বসার আগেই ট্রাম্পের কার্যকাল শেষ হবে। অপরদিকে ইউরোপে এই অস্ত্র বৃদ্ধির প্রতিযোগিতাকে অমূলক মনে করছেন বিশেষজ্ঞরা। এতে প্রতিপক্ষ আরও শক্তিশালী হওয়ার চেষ্টা চালাবে বলে মত তাদের। ইউরোপের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি দেশগুলোর অতিরিক্ত অস্ত্র কেনা। আপনি যদি সামরিক খাতে ব্যয় বাড়ান, প্রতিপক্ষ তাই করবে। যুদ্ধ আর অস্ত্র কেনায় যত বেশি প্রতিযোগিতা হবে, মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। ন্যাটো দেশগুলো রাশিয়ার তুলনায় জিডিপির ক্ষুদ্র অংশই ব্যয় করে থাকে। তবে সম্মিলিতভাবে তাদের সামরিক খরচের পরিমাণ রাশিয়ার চেয়ে বেশি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।